হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের ইংরেজি শিক্ষক শুভঙ্কর স্যার। আর তোমরা আমার সাথে আছো দ্য ডিজিটাল এডুকেয়ার ইউটিউব চ্যানেল যে রয়েছে আমাদের সেই পেজে। তোমরা আমাকে দেখতে পাচ্ছ দ্য ডিজিটাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলের প্ল্যাটফর্ম থেকে। আজকে আমরা একাদশ শ্রেণী সেকেন্ড সেমিস্টারে যে ব্যাকরণ থেকে কোশ্চেনগুলো হয়, যে সিলেবাসটা বোর্ড আমাদের প্রেসক্রাইব করেছে, সেই সিলেবাসটার থেকে ব্যাকরণগুলো কিভাবে থাকছে, কেমন কেমন কোশ্চেন হবে, বা সেই টাইপগুলো কি কি হবে, তার একটা ছোট্ট ধারণা প্রথমে দেব। সে ধারণাটা দেওয়ার পাশাপাশি আমরা দেখব যে কি করে গ্রামারগুলো করতে হয়। আজকে একটা টপিক বেছে নেব, সেই টপিকটাকে আমরা ধরে ধরে বেশ কিছু প্রশ্নের মধ্য দিয়ে একটা প্র্যাকটিস পর্ব শুরু করব। যাই হোক, আমি আশা রাখছি যে তোমরা সবাই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে। অবশ্যই তোমাদের যেখানে যেখানে সমস্যা হবে, ভিডিওটা যখন আপলোডেড হবে তারপরে তোমরা সেই সমস্যাগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর কেমন লাগলো, কেমন লাগছে, সেটা কিন্তু তোমরা জানাতে ভুলো না। আচ্ছা, কারণ এই জিনিসগুলোই আমাদেরকে তোমাদেরকে পড়াতে বা তোমাদের জিনিসগুলোকে ভালো করে প্রেজেন্টেশন করতে আমাদেরকে মোটিভেশন দেয়। আচ্ছা, তাহলে আজকে গ্রামার ক্লাস করছি। গ্রামার লিখে নিয়েছি, গ্রামার ক্লাস। এবার সেই স্লাইডটাতে চলে যাচ্ছি, যে স্লাইডটাতে আমাদের গ্রামারটা প্রেসক্রাইব রয়েছে। এটা আমি বছরের প্রথমে যখন ক্লাস সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটাকে আলোচনা করেছিলাম, সেই পর্বেও কিন্তু এই সংক্রান্ত বেশ কিছু তথ্য দিয়েছিলাম। তোমরা চাইলে সেই ভিডিওটা আমাদের প্লে লিস্টে আছে, সেখান থেকে দেখে নিতে পারো। আজকে সেই জায়গাটাকে আবার একটু নতুন করে বলার প্রয়োজন বা তাগিদ অনুভব করছে এই কারণেই যে এমনও কিছু ভাই বোন রয়েছে, এমন কিছু স্টুডেন্ট রয়েছে যারা হয়তো সবে মাত্র আমাদের চ্যানেলটাকে জয়েন করেছে। তারা হয়তো আগের ভিডিওগুলো ঠিক মতন দেখেনি, সে সম্বন্ধে ওয়াকিবহাল নয় তারা। তাদের জন্য বলছি যে ব্যাকরণের যে জায়গাটা আমাদের রয়েছে, সেখান থেকে শুধুমাত্র 5 নম্বর ধার্য করা হয়েছে। সেই 5 নম্বর কোথার থেকে কিভাবে আসবে, সেটা টেক্সচুয়াল না নন টেক্সচুয়াল, অর্থাৎ পাঠ্য বই ভিত্তিক নাকি বাইরের, হ্যাঁ, বা সেখানে ক্লাস 9 ক্লাস 7 থেকে 10 অব্দি যে করেছি সেই সিলেবাসের কিছু অংশ আছে কিনা, অনেকগুলো প্রশ্ন কিন্তু মনের মধ্যে থেকেই যায়। কারণ প্রিপারেশন নেওয়ার আগে প্রত্যেকটা ছাত্রছাত্রীর কিন্তু গ্রাউন্ডটা খুব ভালো করে বুঝে নেওয়া দরকার যে কোনো এক্সামের ক্ষেত্রে। তাহলে সেই এক্সাম ক্লিয়ার আউট করতে তার সুবিধা হয়। যেহেতু এটা আমাদের লিটারেচারের পার্ট, সেখানে গ্রামারটা আমাদেরকে কম্পালসারি হিসেবে রয়েছে, এবং সেই জন্য আমাদেরকে খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু ইনস অ্যান্ড আউট গুলো কিন্তু খুব ভালো করে দেখে নিতে হবে, যাতে কোনো সমস্যার সম্মুখীন আমরা না হই। অর্থাৎ বছরের শেষে যখন পরীক্ষার রুমে গিয়ে বা সেই এক্সাম হলে গিয়ে পৌঁছবো, তখন কোয়েশ্চেন পেপার পাওয়ার পর যদি আমি অবাক হয়ে যাই যে এটা আবার কোথা থেকে এলো, তবে কিন্তু বুঝতে হবে যে সারা বছর প্রিপারেশনের মধ্যে কিন্তু কিছু খামতি ছিল। তাই কতটা পারবো সেটা তো অবশ্যই প্র্যাকটিসের উপর, পড়াশোনার উপর, লেখাপড়ার উপর, কিন্তু কি কি ধরনের জিনিস আসবে সেটা জেনে যাওয়াটাও কিন্তু একটা বড় প্রিপারেশনের মধ্যেই পড়ে, জানাটা উচিত। আচ্ছা দেখো, এখানে বলছে, এখানে একটা সুন্দর স্লাইড নেওয়া হয়েছে। স্লাইডটার মধ্যে কি দেখা হয়েছে দেখো, একটা টেবিল রয়েছে, লেখা হয়েছে কোয়েশ্চেন্স টাইপ অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস। অর্থাৎ সিলেবাস যেটা রয়েছে, সিলেবাস অনুযায়ী প্রশ্নের কি ধরনের টাইপ এবং তাতে কত নম্বর ধার্য করা হয়েছে সেটা আগে একটু বলে দিই। টাইপ অফ গ্রামাটিক্যাল আইটেমস কি কি থাকছে, এবার কি কি করতে হবে। নন টেক্সচুয়াল, তার মানে পাঠ্য বইয়ের থেকে নয়, কিন্তু মাইন্ড ইট, পাঠ্য বইয়ের থেকে নয়। ব্যাকরণ যেমন করে ক্লাস 10 লেভেলে ছিল, হ্যাঁ, নন টেক্সচুয়াল পাঠ্য বইয়ের থেকে নয়, বাইরের থেকে এই ব্যাকরণ আসবে। অবশ্যই সিলেবাসটা মেনশন রয়েছে, সেই জন্য সেটা তোমরা ভালো করে দেখে নাও। টেন্স রিলেটেড কোয়েশ্চেন আসবে, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারবে, যেখানে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ ভার্ব বা টেন্স তোমাকে করতে হবে। ভয়েস চেঞ্জ খুব পরিচিত একটা জিনিস আসবে। ফ্রেজাল ভার্বস থাকছে, প্রেপোজিশন থাকছে, ক্লজ থাকছে, পার্টিসিপল থাকছে, জেরান্ড থাকছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এখানকার মধ্যে তোমার ডিগ্রি, তারপরে তোমার হচ্ছে সিম্পল টু কমপ্লেক্স, তারপরে হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, তারপরে হচ্ছে এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, এই প্রত্যেকটা পার্ট সবগুলো পড়ে কিন্তু। তাহলে এই হলো সিলেবাস, এই জিনিসগুলো আমাদের কিন্তু করতে হচ্ছে কিন্তু, ঠিক আছে। একটা জিনিস দেখো, এখানে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি না, ন্যারেশন চেঞ্জটা কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে কিন্তু ন্যারেশন চেঞ্জও পড়ে, তাই ন্যারেশনটাও আমাদেরকে করে যেতে হবে ভালো করে, মনে রেখো। আচ্ছা, কি বলছে, শর্ট আনসার টাইপ কোশ্চেন 2 মার্কসের কোশ্চেন, কি বলছে, 1 কোয়েশ্চেন অফ 2 মার্কস। তাহলে বলছে 1 কোয়েশ্চেন অফ 2 মার্কসের একটা কোশ্চেন থাকবে, 1 কোয়েশ্চেন টু বি অ্যাটেম্পটেড আউট অফ 2 কোয়েশ্চেন
ফ্রম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অর কারেকশন অফ এরর্স। তার মানে এখানে তোমাকে দুটো প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে? তো 1 question of 2 marks, যার এক একটা কোশ্চেনের মার্কস হচ্ছে 2 marks করে। অর থাকবে একটা এরর কারেকশন। এরর কারেকশনটা কি? একটা সেন্টেন্স, এটা বলে দিই, এরর মানে হচ্ছে ভুল, কারেকশন মানে সংশোধন বা ভুলটাকে শুধরে নেওয়া। তোমাদেরকে গ্রামাটিক্যালি একটা সেন্টেন্স দেওয়া হবে, সেই সেন্টেন্সটার মধ্যে গ্রামাটিক্যাল কোনো মিস্টেক থাকবে, অর্থাৎ ব্যাকরণ সম্মত কোনো ত্রুটি থাকবে। তোমাকে সেই জায়গাটা বুঝে কোথায় ত্রুটিটা আছে এবং তার সঠিকটা কি হবে সেটা তোমাকে এক্সামে লিখতে হবে, ঠিক আছে? তো এটা খুব টাফ একটা জিনিস, কারণ প্রকৃতপক্ষে ব্যাকরণ সম্বন্ধে কেউ পরিচিত না হলে পরে এই ধরনের এরর কারেকশন গুলো করা যায় না। এগুলো পুরোপুরি কিন্তু জব ওরিয়েন্টেড। এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু আগামী দিনে যখন তোমরা চাকরি বাকরির পরীক্ষায় গিয়ে বসবে, তখন এই ধরনের কোশ্চেনের সাথে কিন্তু তোমাদের মুখোমুখি হতে হবে। তো যাই হোক, এটার সম্বন্ধে একটা সামগ্রিক ধারণা তুমি পেয়ে যাচ্ছ। এখন থেকে তুমি প্রিপারেশনটা নিতে পারবে যে না, গ্রামারটা ভালো করে পড়তে হবে, গ্রামারটা ঠিক করে না পড়লে পরে তো এগুলো দিয়ে আমি আগামী দিনে পারবো না। তো এই চিন্তাটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। দেখো, এ কথা কিন্তু ঠিক, পাঠ্য বইয়ে পড়া গল্পগুলো আর কবিতাগুলো, এগুলোর ইন ফিউচার কি ইউটিলিটি আছে না আছে সেটা কিন্তু বিচার করা এই এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বড়ই মুশকিল। কারণ হয়তো কেউ মাস্টার্স করবে, কেউ হয়তো পিএইচডি করবে, তার এই পড়াগুলো অনেক হেল্প হবে, এটা তো ঠিকই। কিন্তু বাস্তবিকভাবে যদি চিন্তা করা যায়, গ্রামার সেকশন কিন্তু ইংরেজির একটা খুব স্ট্রং জায়গা, যেটা কিন্তু আগামীকালকে বা আগামী দিনে তোমরা যখন কোনো চাকরি বাকরির পরীক্ষায় বসবে, সেখানে কিন্তু ব্যাকরণ থেকে কিন্তু কোশ্চেন থাকবেই। সে ক্লাস 7 থেকে 8 থেকে একদম 10 স্ট্যান্ডার্ড অব্দি যে গ্রামার গুলো হয়, যেটা গ্রামারের সিংহভাগ বলি আমরা, সেই জায়গাটা থেকে কিন্তু কোশ্চেন থাকবেই। তা তখন এই জায়গাটাতে যদি তোমাদের কোনো দুর্বলতা থেকে থাকে, তাহলে কিন্তু তোমরা চাকরির পরীক্ষায় পিছিয়ে পড়বে। তাই গ্রামারটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, কিন্তু খুব ভালো করে। এটা কিন্তু আমাদেরকে একেবারে অপশনাল নয়, এটা কিন্তু একেবারে একদম নিতেই কম্পালসারি সাবজেক্ট হিসেবে দেখতে হবে। আচ্ছা, তো এখানে যেটা কথা বলছিলাম, 2 মার্কসের কোশ্চেন থাকবে, তার মধ্যে থেকে দুটো থাকবে 1 question to be attempted out of 2 question। দুটো কোশ্চেন একটা অ্যাটেম্প করতে হবে, কিংবা তুমি এরর কারেকশনটাও করতে পারো চাইলে। তারপরে বলছে দেখো, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 3 মার্কস, তার এখান থেকে 2 মার্কস থাকছে, আর এখান থেকে থাকছে 3 মার্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাজ পার ডাইরেকশন, 0.5 মার্ক ইন্টু 6 টু বি অ্যাটেম্পটেড ফ্রম অল টপিকস কভার্ড। তা যাই হোক, এখানে ধরে নাও তোমার 6টা শূন্যস্থান রয়েছে, সেই 6টা শূন্যস্থানে 0.5 করে মার্কস অ্যালোটেড আছে, যার ফলে তুমি 3 মার্কস কাউন্ট করতে পারছো। তো এমন একটা বিষয় করে শূন্যস্থান করে 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 দিয়ে দিল, সেগুলো পড়বে 5 মার্ক, কত করে পয়েন্ট আসবে? 0.5 করে। তা দেখো এখানে এই যে এখান থেকে 2 মার্কস আর 3 মার্কস, অনলি 5 মার্কস কিন্তু তোমাদের ক্লাস 11-এর ফাইনাল সেমিস্টারের জন্য প্রিপেয়ার করতে হবে। মাত্র 5টি নম্বর কিন্তু ব্যাকরণ। তাহলে দেখো নাম্বারের পরিমাণটা একদমই কম। এত কম নাম্বারের ব্যাকরণ এর আগে কখনো তোমরা কোনো ক্লাসে ফিল করোনি কিন্তু, বা ট্রাই করোনি কিন্তু, অনেকটাই ছোট। তাহলে যখনই জিনিসটা ছোট হয়ে আসলো, মনে রাখবে সেখানে কিন্তু কমপ্লেক্সিটি বা কঠিনতা কিন্তু বেড়ে গেল। হ্যাঁ, ব্যাকরণ কিন্তু এবার অনেকটাই শক্তপোক্ত ব্যাকরণ হবে, আসবে প্রশ্ন। সেখানে কিন্তু ছাত্রছাত্রীদের বারবারও বলছি, ইংরেজি বিষয়টার ব্যাকরণটা কিন্তু শেখাটা অত্যন্ত আবশ্যক। আগামী দিনে কিন্তু নইলে অনেক বড় বড় সমস্যায় পড়তে হবে। তাই ইংরেজি ব্যাকরণের প্রতি তোমরা মন দাও, ইংরেজি ব্যাকরণের ক্লাসগুলো খুব ভালো করে করো, তাহলে দেখবে এই সমস্যাটা থেকে তোমরা দূর হবে। অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, আজকে এবার আমরা যে টপিকগুলো প্রেসক্রাইবড রয়েছে, যে আইটেমস গুলো প্রেসক্রাইব রয়েছে, তার মধ্যে থেকে আজকে আমরা একটা টপিক করব, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এটাকে আজকে আমরা করব, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসটা আজকে আমরা করব বেশ কিছু উদাহরণের মধ্যে দিয়ে। আমরা জিনিসটা দেখে নেব যে কেমন করে করতে হয়, কিভাবে করতে হয়, এবং আমি ধরে ধরে বলবো যে কোনটা কিভাবে করতে হয়, কিভাবে ঘোরাতে হয় না হয়, এই জিনিসগুলো শেখাবো। যাই হোক, তোমরা সবাই পেন এন্ড পেপার রেডি করে নাও, একটা সুন্দর ক্লাস হতে চলেছে। কিছু শিখবে অবশ্যই এই ক্লাস থেকে, আমি জায়গাগুলো ধরে ধরে শেখাবো। তোমরা খাতা কলম রেডি করে নাও এবং ক্লাসটার দিকে নজর থাকো। আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আমি একটা প্র্যাকটিস সেট থেকে তোমাদের এই প্রশ্নগুলো করাবো এবং তোমাদেরকে ধীরে ধীরে জিনিসগুলো শেখাবো কিভাবে করতে হয়।
তাই আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস করছি। তার আগে বলে দিব জিনিসটা কি, লিখে নিই একটু আগে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আচ্ছা, কি জিনিস বলে দিই। দেখো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কথাটা বলতে গেলে তোমাদেরকে ছোটবেলায় একটা চ্যাপ্টারের কথা বলতে হবে, ভৌতবিজ্ঞান অর্থাৎ ফিজিক্স বইয়ের থেকে, যেখানে তোমরা বস্তুর রূপের যে প্রকারভেদ তার সম্বন্ধে তোমাদের বিজ্ঞান শিক্ষকের কাছ থেকে, বিজ্ঞান বিষয়ের শিক্ষকের কাছ থেকে একটা ধারণা লাভ করেছিলে। আমরা দেখেছি যে জলের তিনটা স্টেট রয়েছে। একটা হচ্ছে কি, কঠিন, একটা তরল, একটা গ্যাসীয়। একটা জলকে যদি আমরা কি করি, উত্তপ্ত করি, তবে সেই জলটা কিন্তু উত্তপ্ততা লাভের ফলে সেটা কি, বাষ্পে পরিণত হয়। আবার সেই জলটাকে যদি আমরা সাধারণ টেম্পারেচার অর্থাৎ রুম টেম্পারেচারে পাই বা দেখতে পাই বা রাখি, তবে সেটা লিকুইড ফর্মে থাকে। আবার যদি তাকে যদি আমরা শীতলীকরণ করি বা তাকে কোনো রেফ্রিজারেটরের মধ্যে রাখি, তাহলে তার থেকে টেম্পারেচার ফল হওয়ার পরে সেই জলটা আবার লিকুইডটা কিন্তু কিসে পরিণত হয়ে যায়, বরফ, আইস কিউবে পরিণত হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে যে একটা জল, যেটা একটা বস্তু, সেই বস্তুটার মধ্যে তিনটি ধর্ম বর্তমান। একটা তার গ্যাসীয় ধর্ম, একটা তার তরল ধর্ম, একটা তার হচ্ছে কি বরফ ধর্ম। যে এই তিনটা ধর্ম আমরা দেখতে পাচ্ছি, কঠিন, তরল এবং গ্যাসীয়। তো এইভাবে তিনটা ফরমেশন আমরা দেখতে পাচ্ছি উইদিন এ সিঙ্গেল টপিক। তেমন করে ট্রান্সফরমেশন পড়তে এসে আজকে আমাদের ফিজিক্স পড়তে হচ্ছে কেন? না, ব্যাপারটা ফিজিক্স পড়তে হবে না, বাট একটা ধারণা তোমরা পাবে। সেটা কি ধারণা, কি জন্য এই কথাটা বলে উঠলাম হট করে ক্লাসের মধ্যে? আসলে ট্রান্সফরমেশন সেন্টেন্সেস হলো যে মূল বাক্যটি দেওয়া থাকে তার অর্থটা তোমার আগে বুঝে নিতে হবে। বুঝে নেওয়া হলো, বুঝে নেওয়ার পর তাকে তোমাকে রূপান্তর করতে হবে। এবার রূপান্তর করার সময় তোমাকে কিন্তু মূল অর্থ কিন্তু নষ্ট করা চলবে না। অর্থাৎ যেখানে তোমাকে বলা হলো যে ছেলেটি ভালো, এটাকে রূপান্তর করতে বলা হলো নাবাচক বাক্যে। এবার তুমি কি করলে, ছেলেটি ভালো তুমি লিখলে ছেলেটি ভালো না লিখে দিলে, তুমি ভাবলে তোমার রূপান্তরটি সম্পূর্ণ হলো। কিন্তু দেখো, এইবার তুমি সেই ভৌতবিজ্ঞানের যে বিশেষ টপিকটার কথা বললাম রূপান্তর, সেই জিনিসটাকে বোঝো। জলকে বাষ্পীয় অবস্থা থেকে যদি আবার প্রিজার্ভ করা হয়, সে কিন্তু আবার লিকুইড ফর্মে ফিরে আসবে। বরফ গলে গেলে কিন্তু আবার জল সেই লিকুইড ফর্মে আসবে, এবং লিকুইড যে ওয়াটার সেটাকে আবার কিন্তু টেম্পারেচার দিলে বাষ্প হবে। তার মানে মূল অবস্থাতে কিন্তু তারা ফিরে আসতে পারছে। কিন্তু তুমি যদি বলো ছেলেটি ভালো, আমি কোশ্চেনটা দিয়েছি, তোমাকে না করতে বলেছি, তুমি লিখেছো ছেলেটি ভালো নয়, তাহলে তো আসল বাক্যটাই পাল্টে গেল, তাই না? ছেলেটা কি হয়ে গেল, মন্দ হয়ে গেল। তাহলে জল যেমন তারা পুরোটা অবস্থায় ফিরে আসতে পারছে, আমার দেওয়া প্রশ্ন কি তুমি আবার ফিরিয়ে আনতে পারছো? পারছো না। তুমি যে উত্তরটা দিচ্ছ সেখানে কিন্তু সেই ছেলেটা রাম, শ্যাম, রহমান, মধু যেই হোক না কেন, সে কি হয়ে যাচ্ছে, পাল্টে যাচ্ছে। কিন্তু সে কি হয়ে যাচ্ছে, পাল্টে যাচ্ছে। সে ভালো থেকে মন্দ হয়ে যাচ্ছে। এটাকে কিন্তু ট্রান্সফরমেশন বলে না। এটাকে কিন্তু ট্রান্সফরমেশন বলে না। ট্রান্সফরমেশন কথার অর্থ হচ্ছে রূপান্তর ঘটবে বাক্যের বাহ্যিক আকারে, কিন্তু অর্থগত কোনো পরিবর্তন ঘটবে না। অর্থগত কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে কেমন করে লিখবো, একটা ছোট্ট উদাহরণ প্রথমে দেখ। লেখা রয়েছে, তোমাকে কেউ বললো যে আই অ্যাম এ গুড স্টুডেন্ট। এটা একটা প্রশ্ন দিল তোমাকে, তোমার টিচার দিল, আই এম এ গুড স্টুডেন্ট। ভেরি ইজি কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা দেখে মনে হতে পারে যে এটা কি আবার একদম বাচ্চাদের মতো প্রশ্ন। অবশ্যই বাচ্চাদের মতো প্রশ্ন, এবং সেখান থেকে আমরা শিখবো। আই এম এ গুড স্টুডেন্ট, এবার তোমাকে এটাকে নাবাচক করতে বলবো, নেগেটিভ করতে বলবো। তো এবার তুমি ট্রান্সফরমেশন মানে তুমি যেটা জানলে যে বাহ্যিক পরিবর্তন হবে, অর্থগত পরিবর্তন হবে না। অর্থটা কি, ছেলেটা কিন্তু একটা ভালো ছাত্র। কি ছাত্র, ভালো ছাত্র, গুড স্টুডেন্ট। এটা আমাদের সেই অ্যাডজেক্টিভটা, এটা নাও কাকে বোঝাচ্ছে, আমাকে বোঝাচ্ছে, আই এম এ গুড স্টুডেন্ট। তো এবার এটাকে যখন নাবাচক করতে বলা হলো, একজন ছাত্র কি করলো, কিভাবে করলো, সে জানে যে কিভাবে করতে হবে এবং কিভাবে করলে পরে অর্থের পরিবর্তন ঘটবে না, শুধু বাহ্যিক পরিবর্তনই ঘটবে। কেমন, সে লিখলো আই অ্যাম, এবার এখানে একটা নেগেটিভ ওয়ার্ড সে ইউজ করলো, নট। কি করলো, নট এ। এবার কি করলো, গুডের অপোজিট ইউজ করলো। কি করলো, গুডের অপোজিট কি লিখলো, ব্যাড। তারপরে স্টুডেন্ট। এবার লিখে দেওয়ার পর
তার ফুল কনফিডেন্স আছে যে তার সেন্টেন্সটা ঠিক হয়েছে, হ্যাঁ ঠিক হয়েছে। আই অ্যাম নট আ ব্যাড স্টুডেন্ট, আমি মোটেই মন্দ ছাত্র নই, তার মানে কি আই এম আ গুড স্টুডেন্ট, তাই তো? তাহলে বাক্যটার দেখো বাহ্যিক পরিবর্তন হয়ে গেছে, কিন্তু একটা নাবাচক শব্দ এসেছে, একটা গুডের অপোজিট একটা অ্যাডজেক্টিভ এসেছে, কি এসছে ব্যাড এসছে, কিন্তু অর্থটা কি দাঁড়ালো আমি মন্দ ছাত্র নই, তার মানে কি আমি ভালো ছাত্র, আমি ভালো ছাত্র। দেখো তাহলে বাহ্যিক পরিবর্তন হয়েও অর্থটা কিন্তু একেবারে ইকুয়াল রয়েছে, সমান রয়েছে। এগুলোকেই বলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তোমাদের সিলেবাসে আছে, এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে, এখান থেকে একটা কোয়েশ্চেন আসবে, সেই জন্য প্রস্তুতি পর্বটা কিন্তু খুব ভালো করে চালাতে হবে এবং বুঝে বুঝে টিচার কি বলছে, কিভাবে শেখাচ্ছে, কিছু ক্লু, কিছু টিপস সেগুলোকে মনে রাখতে হবে এবং খাতায় তুলে নিয়ে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তাহলে এবার চলো আমরা একটা প্রশ্ন আমাদের ক্লাস 11 স্ট্যান্ডার্ডের প্রশ্ন একটা তুলে নিয়ে তার একটা সমালোচনা করে তাকে ক্রিটিসাইজ করে আমরা দেখি যে কিভাবে করতে হবে। দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ, খুব সুন্দর একটা প্রশ্ন লিখবো প্রথমে। The first question is, he knows every landmark. আচ্ছা, এই লাইনটি হয়তো তোমাদের এখনো স্মৃতিপাত্রের থেকে যায়নি বা স্মৃতিতে মেমোরিতে থাকার কথা। হি নোজ এভরি ল্যান্ডমার্ক, এই লাইনটা তোমরা ক্লাস 10-এ পড়েছো। অ্যান্ড্রু বার্টন পেটারসনের লেখা দ্য ক্যাট। ক্যাট যে পাঠ্যটি ছিল সেখানে লেখক বলেছেন যে বেড়াল কিন্তু তার নিজের জিওগ্রাফি ছেড়ে অন্য কোথাও যেতে চায় না, অর্থাৎ সে যে জায়গায় আছে সেখানে থাকতে চায়, কারণ অন্য জায়গায় যাওয়া মানে একটা নতুন জিওগ্রাফি শেখা, নতুন কিছু জিনিসকে জানা, সেই ল্যান্ডমার্ক চিহ্নগুলোকে সিলেক্ট করা। তো সেটা সে যেই জায়গায় ছোট থেকে বড় হয়েছে তার সমস্ত আনাচে কানাচে, দেয়ালের উপর পাঁচিলের এপার ওপার সবটাই তার পরিচিত, কিন্তু নতুন জায়গায় তাকে শিফট করা হলে সেটা তার কিন্তু সমস্যায় হয়ে দাঁড়িয়ে যাবে। তাই বেড়াল কিন্তু কখনোই নতুন জায়গায় যেতে পছন্দ করে না, এটা আমরা অ্যান্ড্রু বার্টন পেটারসনের লেখা দ্য ক্যাট থেকে পড়েছিলাম বা জেনেছিলাম। তো আজকে ওখান থেকে একটা লাইন নেওয়া হয়েছে, লেখা আছে হি নোজ এভরি ল্যান্ডমার্ক, হি নোজ এভরি ল্যান্ডমার্ক, এটাকে তোমাকে নেগেটিভ করতে বলেছে, আমি শুধু এন লিখলাম, নেগেটিভ করতে বলেছে। আগে লাইনটার বাংলাটা বুঝে নিই। সে জানে সকল চিহ্নগুলি, সকল চিহ্নগুলি অর্থাৎ কোনো একটা জায়গার, যেমন করে আমার বাড়িটা একটা শপিং মলের পাশে, আমার বাড়িটা একটা বাজারের পাশে বা একটা স্টোরের পাশে, তাহলে ওটা আমাদের কি নিয়ারেস্ট ল্যান্ডমার্ক, তাই তো? তাহলে সে জানে প্রতিটি ল্যান্ডমার্ক, এটাকে নাবাচক করতে বলা হয়েছে। কি করতে বলা হয়েছে? নাবাচক। এবার তোমাদেরকে আমি একটা টিপস বলবো, সেই টিপসটা কি ভালো করে শোনো। যদি কোনো বাক্যে তোমরা দেখো যে নো ভার্বটা আছে, কি ভার্বটা আছে? নো, কে এন ও ডাব্লিউ, নো ভার্বটা আছে, নো কথার অর্থ হচ্ছে জানা, নো কথার অর্থ জানা। আচ্ছা, তাহলে নো ভার্বটা আছে এবং লাইনটা প্রেজেন্ট টেন্সে লেখা আছে। কি টেন্সে? প্রেজেন্ট টেন্সে। কিভাবে বুঝতে পারছি? এই যে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস বাই এস অ্যাড হয়েছে, তাই না? কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। টেন্সটা কিন্তু একটু জানতে হবে, নইলে কিন্তু ব্যাপারটা কঠিন হবে। দেখো জানা, নো মানে কি? জানা। মনে রাখবে যখনই কোনো বাক্যের মধ্যে তোমরা নো ভার্বটা বা নো এর তিনটে রূপ আছে, প্রথমটা তো নো, ফার্স্ট ফর্ম ভার্বের, নিউ ভার্বের সেকেন্ড ফর্ম, নোন ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তাহলে এটা ফার্স্ট ফর্ম আছে, তার সাথে কি আছে? এস আছে। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মনে রাখবে যে যখন নো ভার্বটা কোনো সেন্টেন্সে থাকছে এবং সেটা প্রেজেন্ট টেন্সে আছে, তখন সেই বাক্যটাকে না করতে গেলে তোমাকে কি করতে হবে? প্রেজেন্ট, পিআরইএসইএনটি, প্রেজেন্ট ইনডেফিনিট এর প্যাসিভ ভয়েস ইউজ করতে হবে। কি করতে হবে? প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস ইউজ করতে হবে। কি করতে হবে? প্যাসিভ ভয়েস ইউজ করতে হবে। তার মানে তোমাকে আগে অবজেক্টটা খুঁজে বের করতে হবে। তাহলে কি বলছে? হি নোজ এভরি ল্যান্ডমার্ক, আগে প্যাসিভ ভয়েস ইউজ করতে হবে, অবশ্যই নাবাচক করব। তাহলে আমি যদি প্রশ্ন করি সে জানে প্রত্যেকটি চিহ্ন, প্রত্যেকটি জায়গার চিহ্ন সে তার জানা, তাহলে কি জানে? যদি প্রশ্ন করি অবজেক্ট কি করে বার করে?
ভার্বকে হোয়াট আর হুম দিয়ে কোশ্চেন করলে যে উত্তর আসে তাকে বলে কি অবজেক্ট। হোয়াট দিয়ে কোশ্চেন করব, হুম দিয়ে কোশ্চেন করব, যেটা আনসার আসবে সেটা হলো আমার বাক্যের কি অবজেক্ট। কি আসবে অবজেক্ট। নো ভার্ব, নো মানে জানা, তাহলে সে জানে, কি জানে এভরি ল্যান্ডমার্ক। আমি কিন্তু বানাবো না, কিন্তু আমার উত্তরের মধ্যেই থাকবে, প্রশ্নের মধ্যেই থাকবে। কি জানে প্রত্যেকটা ল্যান্ডমার্ক। কাকে জানে, কাকে জানে তো হয় না, কি জানে এভরি ল্যান্ডমার্ক। দুটো দিয়েই করে দেখতে হবে প্রশ্ন, কিন্তু কি জানে কাকে জানে দুটো দিয়েই করে দেখতে হবে। একটা কোনো বাক্যে দুটো আসলে দুটো অবজেক্ট, একটা আসলে একটা অবজেক্ট। কি জানে এভরি ল্যান্ডমার্ক, সো দেয়ার ইজ দ্য অবজেক্ট কি এভরি ল্যান্ডমার্ক। এবার আমি বলেছি কি যখনই নো ভার্ব দিয়ে কোনো বাক্য থাকবে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে তাকে নেগেটিভ করতে বলবে, তুমি আগে কি ইউজ করবে, যদি সেটা প্রেজেন্ট টেন্সে থাকে প্রেজেন্ট ইনডিফিনিট করবে, পাস্টে থাকলে পাস্ট ইনডিফিনিটের কি প্যাসিভ ভয়েস ইউজ করবে। তাহলে এবার কি করব, অবজেক্টটাকে সামনে আনবো, অবজেক্টটাকে কি করব সামনে আনবো, কি লিখবো এভরি ল্যান্ডমার্ক, এভরি ল্যান্ডমার্ক লিখলাম। আচ্ছা, প্রত্যেকটা গেল ল্যান্ডমার্ক। ল্যান্ডমার্ক কটা আছে, একটাই। এবার যদি বলো যে এটার নিয়মটা আমি জানি না স্যার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েসের নিয়ম জানি না, তাহলে বাবা কিন্তু একটু সমস্যা আছে, কারণ তোমাকে নিয়মগুলো আগে ভালো করে শিখতে হবে, তাহলে তুমি ট্রিক্স গুলো অ্যাপ্লাই করতে পারবে। এই জিনিসগুলো যদি বিগত দিনে তোমরা টিচারদের কাছ থেকে ভালো করে শিখে না রেখে থাকো, যদি ক্লাস 9-10 লেভেলে তোমাদের গ্রামারের সেকশনের যদি কনসেপশন ক্লিয়ার না হয়ে থাকে, তাহলে কিন্তু খুব খুব কঠিনতার মুখোমুখি হতে হবে কিন্তু। আমি তাই বলছি নিয়মটা ওখানে লিখে দিচ্ছি, তোমরা আজকে একটু লিখে নাও। নিয়মটা কি, প্রথমে অবজেক্টটাকে বাক্যের শুরুতে লিখে সাবজেক্ট বানাতে হয়, তারপরে সেটা তারপরে তারপরে অ্যান ইজ আর বসে। আমরা জানি যে একজন একটা জিনিস বোঝা যায় ইজ অনেকগুলো হলে আর একমাত্র আই এর সাথেই অ্যান বসে গেল। তারপরে কি বসে, তারপরে হচ্ছে তোমাদের করতে হবে ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হবে। তারপরে আর অবজেক্ট, অনেক সময় বাক্যে দুটো অবজেক্ট থাকে, একটা সাবজেক্ট করে লেখার পর যেটা অবশিষ্ট থাকবে তাকে আর অবজেক্ট বলে। তারপরে বাই, তারপরে মেন সাবজেক্ট, তারপরে কি মেন সাবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসের নিয়ম। হ্যাঁ, এইভাবে ভয়েস চেঞ্জ করতে হয়, মনে রাখবা ভয়েসে সবসময় বাংলায় কোন কথাটা আনতে হয়, হয় কি আনতে হয়, হয় কাজটি করা হয়, তার দ্বারা দেওয়া হয়, এরকম, তখন সেটা প্যাসিভ ভয়েসে থাকে। তো এবার এই নিয়মটাকে ফলো করি তো, অবজেক্টটাকে আমি সাবজেক্ট করলাম তো, কি করলাম তো, অবজেক্টকে কি করলাম সাবজেক্ট করে, সামনে সাবজেক্ট করা মানে কি প্রথমে নিয়ে আসা, তারপরে কি বসবে এম ইজ আর, এখানে ল্যান্ড এভরি ল্যান্ড প্রতিটি, তাহলে কি বসবে ইজ না আর, ইজ বসবে, কি বসবে ইজ, হয়ে গেল ইজ বসলো। আচ্ছা, তারপরে কি আছে ভার্বের থার্ড ফর্ম, ভার্ব কোথায় নো, নো ভার্বের থার্ড ফর্ম কি বলেছি নো, কি আছে নো। কিন্তু আমরা কি করছি না বাচক, কি করছি না বাচক, একটু আগে আমি দেখিয়েছি না বাচক করার সময় আমাদের কি করতে হয়, একটা না বাচক শব্দ আনতে হয় এবং তারপরে শব্দটার অপোজিট লাগাতে হয়। তাহলে ইজ এর পরে কি নট, ইজ নট। হ্যাঁ, এবার নো মানে জানা, এর বিপরীত কি হবে আননোন মানে অজানা। এভরি ল্যান্ডমার্ক ইজ নট আননোন, আননোন হলো আননোন। তারপরে কি হবে, আমরা কি দেখতে পাচ্ছি, তারপরে দেখতে পাচ্ছি বাই, তাই না। কিন্তু মনে রাখবো নো ভার্বটার পরে কখনো বাই ইউজ হয়, কি ইউজ হয় টু, কি হয় টু। আর হিটাকে কি করতে হবে হিম করতে হবে, হিটাকে কি করতে হবে him। দেখো কি হলো উত্তরটা, এভরি ল্যান্ডমার্ক ইজ নট আননোন টু হিম, কোন জায়গায় তার কাছে অপরিচিত নয়, তার মানে কি প্রত্যেকটা জায়গায় তার কাছে পরিচিত। তাহলে এখান থেকে কি শিখলাম ছোট্ট করে, শিখলাম হচ্ছে যে আমি যখন নাবাচক করব অবশ্যই সেখানে যে সব ভার্বটা থাকবে তার অপোজিট আমাকে ইউজ করতে হবে, এটা নো ভার্বের অপোজিট, অপোজিট তার আগে একটা নাবাচক শব্দ আনতে হবে। এবং এটা শিখে গেলাম যে নো দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাকে প্যাসিভ ভয়েস দিয়েই করতে হয়, তাকে কি দিয়ে করতে হয় প্যাসিভ ভয়েস। এবার তোমাদের কিন্তু আমি একটা প্রশ্ন দেবো ঠিক এরকম, হ্যাঁ তোমরা করবে, লিখো কোশ্চেনটা আমি বলছি তোমরা লিখো তো। ভেরি গুড কোয়েশ্চেন। আচ্ছা, আমি প্রশ্নটা দিচ্ছি, এটা মুছে দিলাম, আই হোপ তোমরা সবাই দেখতে লিখেছো হয়তো জিনিসটা, এটা মুছে দিই। একদম কনফিডেন্স রাখবে, হ্যাঁ যে কথাগুলো বললাম ভিডিওটাকে খুব ধীরে সুস্থে দেখবে আর প্র্যাকটিস করতে হবে কিন্তু। অনেক সময় আছে যে ক্লাস করার পরও মাথায় ঢুকছে না, তখন কিন্তু প্র্যাকটিস করতে হবে, ধৈর্য কিন্তু হারানো চলবে না। দেখো একটা সুন্দর কোশ্চেন আমি দিচ্ছি, লেখা হলো আই নো দা ফ্যাক্ট, আই নো দা
ফ্যাক্ট, আই নো দ্য ফ্যাক্ট। আচ্ছা, আচ্ছা, কি হলো তাহলে ব্যাপারটা? লেখা আছে কি, আই নো দ্য ফ্যাক্ট। তা আমি খানিকক্ষণ আগেই বলেছিলাম এটাকে নাবাচক করতে বলা হয়েছে, এটাকে নাবাচক করবো, তাহলে স্যার বলেছিল, দাদা বলেছিল আমাদের কি নো রয়েছে, তাই না? নো থাকলে পরে কি, নো এর তিনটা রূপ, নো, নিউ, নো। এটা কোন রূপে আছে? প্রেজেন্ট ফর্মে আছে। তাই এটাকে আমাদের কি করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েসে করতে হবে। অবশ্যই আমি নট কথাটা আনবো আর নো এর বিপরীতটা লাগাবো, একদম সোজা। তাহলে এবার প্রথমে অবজেক্টটাকে বের করে নিই। অবজেক্ট কি? দা ফ্যাক্ট। কিভাবে? আমি জানি ফ্যাক্ট, বিষয়টা আমার জানা। কি জানি? দা ফ্যাক্ট, ঘটনাটা আমার জানা, বিষয়টা আমার জানা। প্রথমে অবজেক্ট কোনটা বেরোলো? দা ফ্যাক্ট, এটা অবজেক্ট, তাই তো? এটাকে সাবজেক্ট করে সামনে আনলাম, কি লিখলাম? দা ফ্যাক্ট। দা ফ্যাক্ট হয়ে গেল। কটা ফ্যাক্ট আছে এখানে? একটাই। প্লুরাল হলে কি থাকতো? ফ্যাক্টস থাকতো, তা তো নেই। কি আছে? ফ্যাক্ট। তাই কি করবো? ইজ। আমাদের নাবাচক করতে বলা হচ্ছে, কি আনবো এবার? নট। এবার ভার্বটা কি আছে? নো, তাই তো? এটা ফার্স্ট ফর্মে আছে, এখানে কত নম্বর ফর্ম লিখতে হবে? থার্ড ফর্ম, কিন্তু অপোজিট। কি লিখতে হবে? অপোজিট। তাই নো এর কি ফার্স্ট, থার্ড ফর্ম কি? নো, নিউ, নো। এবার প্রিফিক্স বসিয়ে কি করে দিব? বিপরীত করব, আননোন। আন কথাটা হচ্ছে প্রিফিক্স, আননোন, নাবাচক হয়ে গেল, আননোন। দ্য ফ্যাক্ট ইজ নট আননোন, তারপরে কি হবে? টু, আইটা হয়ে যাবে, বাস হয়ে গেল। এবার নো দিয়ে তোমার সারা জীবন আর কোনো চিন্তা থাকবে না, এই দুটো কোশ্চেনই হয় এভাবে। ঠিক আছে, দেখো এইবার বোঝা গেল তো জিনিসটা? আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্নে চলে যাব। একদম সোজা বিষয়, কিন্তু একদম সোজা। আচ্ছা, এটা তো খুবই সোজা, এটা সবাই বলে। আচ্ছা, কি বলছে দেখবো। লেখা রয়েছে, খুব সুন্দর প্রশ্ন, দে লাইক আস। টেন্সটা কিন্তু আমি বারবার বলছি, টেন্সটা কিন্তু খুব ভালো করে জানতে হবে। টেন্স ভালো করে না জানা থাকলে কিন্তু বড়ই সমস্যা। টেন্সটা কিন্তু একটা বড় ফ্যাক্ট রাখে জীবনে। হ্যাঁ, টেন্সটা কিন্তু খুব ভালো করে কিন্তু ক্যারি অন করতে হবে। আচ্ছা, কি হবে বলো তো? এটাকে নাবাচক করলে কে বলতে পারে দেখি? এটাকে নাবাচক করলে কি হচ্ছে বলো? বলো, কি হবে নাবাচক করলে? পারা যাবে কি? কি হবে নাবাচক করলে বলো? বলো, এটাকে যদি নাবাচক করি আমি কি করব তবে? আচ্ছা, তাহলে আমাদের যে কোশ্চেনটা দেখা যাচ্ছে, লেখা আছে যে এখানে বোর্ডে কি লেখা আছে? দে লাইক আস, দে লাইক আস। এটা আমাদের কি করতে হবে? এটা আমাদের নেগেটিভ করতে হবে। কি করতে হবে? নেগেটিভ করতে হবে।
তা যখন এটাকে নেগেটিভ করতে চাচ্ছি বা নেগেটিভ করার কথা ভাবছি, তখন মাথায় একটা জিনিস রাখতে হবে যে বাক্যটা আমি আগে কি অর্থ রয়েছে সেটা বুঝে নিই। অর্থটা হচ্ছে তারা পছন্দ করে আমাদের, তারা পছন্দ করে আমাদের, দে লাইক আস। এবার প্রথমত আমরা মিনিংটাকে বুঝে নিলাম সেন্টেন্সের। সেকেন্ডলি আমরা দেখবো যে কোন টেন্সে রয়েছে, কোন টেন্সে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট আছে কি দে, একের বেশি ব্যক্তি, ঠিক আছে তো। তারপরে ভার্বের বেস ফর্ম, তাহলে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি হি সি রাম একজন ব্যক্তি বস্তু বোঝায়, তখন ভার্বের বেস ফর্মের সাথে এস বাই এস অ্যাড হয়। আর যদি আই উই ইউ দে, তখন শুধু ভার্বের বেস ফর্ম। একদম সিম্পল নিয়ম। তার লেখা আছে দে লাইক আস, তারা কিন্তু আমাদের পছন্দ করে। এবার না বাচকে যদি বলি, আমি যদি বাংলাটা বুঝে গিয়ে দেখি, তাহলে কি কি এটাকে না দিয়ে বললে কি হবে? তারা আমাকে পছন্দ করে না, এটা হবে কি না। তাহলে তো অর্থটাই পাল্টে গেল। আজকে আমরা কি করছি? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস করছি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস করার সময় আমাদের কি কখনো অর্থগত পরিবর্তন কি করা যাবে কি না? মূল অর্থটাকে কিন্তু ঠিক রাখতে হবে। তাহলে কি ছিল ব্যাপারটা? ছিল যে দে লাইক আস, তারা আমাদেরকে পছন্দ করে। তো এইবার সাদামাটা কথায় যদি বলি, তাহলে কি বলবো? তারা আমাদের ঘৃণা করে না, তারা আমাদেরকে ঘৃণা করে না, তাহলেই হয়ে গেল। এবার আমাদের কিন্তু টেন্সটা ধরে রাখতে হবে, কারণ আমরা এখন ট্রান্সফর্ম করব, তো সেই টেন্সটাকে বেস করেই করব। তাই এবার আমরা কি জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়মটা কি আছে, নাবাচক করার নিয়মটা কি আছে? নাবাচক করার নিয়মটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের এগেইনস্টে ডাজ আর ডু। মনে রাখবো হি সি রাম একজন ব্যক্তি বোঝালে ডাজ, আই উই ইউ দে এগুলো বোঝালে ডু। ওকে, তারপরে কি আসবে? নট। কি করব? নট হলো। তারপরে ভার্বের বেস ফর্ম, তারপরে অবজেক্ট, ফাইনালি আদার্স, ফাইনালি আদার্স। এটা হচ্ছে আমাদের রুলস। প্রথমে সাবজেক্ট ডাজ বা ডু অবলিক ডু, তারপরে নট, ভার্বের বেস ফর্ম, অবজেক্ট। দেখবা এই নিয়মটাই করব। খালি কি করতে হবে আমাদেরকে? এখানে ভার্বটা যে রয়েছে এইটার কিন্তু আমাদের অপোজিটটা করতে হবে। কি করতে হবে? অপোজিট, কারণ আমরা ট্রান্সফরমেশন করছি। ঠিক আছে তো। এটাকে না বাচ্চাকে করবো, এখন কিভাবে লিখবো? তাহলে দে কি করবো? তাহলে কি লিখবো? লিখবো তারা। দে মানে কি? তারা, হলো তো। এবার দের সাথে কি বসবে? ডাজ বসবে আর ডু বসবে। দের সাথে কি বসবে? ডাজ আর ডু। ডু, দে ডু, গুড, দে ডু। তারপরে কি বসবে? নট। কি বসবে? নট, কারণ নেগেটিভ করছি আমরা। দে ডু নট। এবার কি আছে? ভার্ব। ভার্ব আছে আমাদের কোশ্চেন কি? লাইক। লাইকের অপোজিট কি? ডিসলাইক। লাইকের অপোজিট কি? ডিসলাইক। ওকে, প্রিফিক্স ইউজ করলাম ডিস, তারপরে দিয়ে দিলাম লাইক, ডিসলাইক। দে ডু নট ডিসলাইক কি হবে? আস। দে ডু নট ডিসলাইক আস। এইটা একদম সিম্পল। They do not dislike us. Actually, this type of questions are very common question. আর তোমরা যদি রেগুলারলি এটা প্র্যাকটিস করো, ডেফিনেটলি তোমাদের কিন্তু খুব হেল্পফুল হবে জিনিসগুলো। যেইভাবে দৌড়ে দৌড়ে আমি করাচ্ছি, যদি সেইভাবে তোমরা করে নাও, তাহলে কিন্তু খুব কোনো জায়গায় কোনো সমস্যা হবে না। কিন্তু কিন্তু তার জন্য যেটা তোমাদের বিশেষভাবে জানতে হবে, আগে কিন্তু তোমাদের এই টেন্সটাকে কিন্তু খুব ভালো করে পড়ে নিতে হবে। টেন্স ভালো করে না করা থাকলে কি হবে? জিনিসগুলো তোমরা ঠিক করে উঠতে পারবে। যে আমি বললাম যে তারা এগুলো পছন্দ করে, ঠিক আছে, তারা আমাদেরকে পছন্দ করে, তারা পছন্দ করে, এটা কোন টেন্স? প্রথমত লাইনটার বাংলাটা তো করতেই হচ্ছে। হ্যাঁ, করে নেওয়ার পর সেখানে কিছু সংকেত আছে, সেই সংকেতটা ধরেই তোমাকে কি বুঝতে হবে? তোমার টেন্সটা বুঝতে হবে, যেটা কোন টেন্সে আছে। তাইলেই হয়ে গেল, আর কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে দে লাইক আস, তারা আমাদের পছন্দ করে। তাহলে কি লিখবো? দে ডু নট ডিসলাইক আস। করে উঠতে পারবে তো? তাহলে এমন একটা দেই তোমাদেরকে। আচ্ছা, আচ্ছা, লেখা হলো যে আই, একদম বেসিক কোয়েশ্চেন। হ্যাঁ, আই লাইক the I like the poor people. Poor people. I like the poor people. এটাকে নেগেটিভ করো দেখি। একদম বেসিক দিয়েছি, কিন্তু একদম নর্মাল।
I like the poor people. So how can we transform it into a negative sentence? আগের সেন্টেন্সটাকে বোঝো। I like the poor people. Where is the subject? I is the subject. Okay, হয়ে গেছে, very good. Where is the verb? Like is the verb. ঠিক আছে, and which part of the sentence is the object? কোনটা? তার লাইক থেকে প্রশ্ন করবো আমরা হোয়াট আর হুম দিয়ে, কি এবং কাকে দিয়ে ভার্বকে প্রশ্ন করলে কি পাওয়া যায়? অবজেক্ট। আমরা জেনেছি যে কোনো একটা সেন্টেন্সের ভার্বকে যদি আমরা কি এবং কাকে দিয়ে প্রশ্ন করি তবে যে উত্তর পাই তাকেই বলে অবজেক্ট। এটা কিন্তু তোমাদের সবার জন্য বলছি, তোমরা যারা ইংরেজি বিষয়টাকে নিয়ে চর্চা করছো বা ইংরেজি নিয়ে কিছু লিখতে চাও, ইংরেজিটাকে ভালো করে রপ্ত করতে চাও, তাদের কিন্তু অবশ্যই আগে কিছু বেসিক জিনিসগুলোকে ভালো করে ধরে 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 বুঝতে হবে এবং নিত্যদিনের প্রত্যেকটা বিষয়ের সাথে নিয়ে সেগুলোকে নিয়ে চলতে হবে। অবজেক্ট বের করাটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেখানে কিন্তু অবজেক্টটাই কিন্তু আমাদের সেন্টেন্স কনস্ট্রাকশনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা প্লে করে। সেখানে ভার্বকে প্রশ্ন করে যে অবজেক্ট বের করতে হয়, এটা হয়তো অনেকেরই কিন্তু যারা নতুন শিখছে তারা কিভাবে করব বুঝে উঠতে পারে না। টিচারদের কিন্তু এটা অবশ্যই ছাত্রদেরকে বলতে হবে যে আমি সবসময় বলি আমার ছাত্রছাত্রীদের যে ইংরেজি বাক্যে ভার্ব থাকে সাবজেক্টের পরে, আর বাংলা বাক্যে ভার্ব থাকে একদম শেষে ক্রিয়া। ওই ক্রিয়াকে ধরেই কি জানতে হয়? টেন্স জানতে হয়। এবং ওই ক্রিয়াকে যদি আমরা কি এবং কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে আমাদের কি ফিরে আসে? অবজেক্ট ফিরে আসে, বা অবজেক্টকে আমরা অবজেক্টের সন্ধান পেয়ে যাই। তাহলে আমি যদি লাইকটাকে প্রশ্ন করি, লাইক মানে কি? পছন্দ করা, তাই তো? তাহলে আমি পছন্দ করা তো বলবো না, আমি কি করবো? আমি পছন্দ করি। এবার পছন্দ করিকে কি দিয়ে প্রশ্ন করি? কি পছন্দ করি? দরিদ্র মানুষজনদের, দরিদ্র মানুষজনদের পছন্দ করি। সিম্পলি এই ট্রিকটা ইউজ করে আমি কি পেয়ে গেলাম? অবজেক্টটাকে ফাইন্ড আউট করে নিয়েছি, তাই তো? এবার আমি কি করব? আমাকে দেখতে হবে যে অবজেক্টটা কেন ফাইন্ড আউট করলাম। এবার কি অবজেক্টটা আমি আগে লিখবো? তা নয়, অবজেক্টটা আমি দেখে নিলাম কি আছে। এবার বাক্যটাকে আমার বুঝতে হবে কোন টেন্সে আছে। সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ক্লিয়ার? নিয়ম একদম ঝরঝরা। কি নিয়ম? সাবজেক্ট ডু অবলিক ডাস, নট যদি প্রয়োজন পড়ে নট লাগাবো অবশ্যই, যেহেতু নাবাচক নট তো লাগবেই। তারপরে ভার্বের বেস ফর্ম। যেহেতু ট্রান্সফরমেশন, আমি ভার্বটাকে কি করব? ভার্বটাকে অপোজিট ইউজ করব। কি করব? অপোজিট ইউজ করব। সিম্পল সিম্পল ফান্ডা, কিচ্ছু নেই। তাহলে আমি সাবজেক্ট কি লিখলাম? আই। আয়ের সাথে কি ডু যাচ্ছে না ডাস যাচ্ছে? ডু, আই ডু। এবার কি আসছে? নেগেটিভ আসছে। নেগেটিভ কি আসছে? নট। ওকে, দেন what is the verb here? Verb is like. So what is the opposite meaning of verb? Dislike. Very good. Dislike. Okay, so I do not dislike now the poor people. Okay, so here is the answer. একদম সোজা পদ্ধতি কিন্তু। আমি অপছন্দ করি না দরিদ্র মানুষজনদের। তার মানে কি? আমি পছন্দ করি দরিদ্র মানুষদের। একদম মানেটা আমরা এক লিখতে পেরেছি, খালি বাহ্যিক পরিবর্তন করতে পেরেছি, তাই তো? ওইটাই হলো আমাদের ট্রান্সফরমেশন সেন্টেন্স। আমরা মনে রাখবো যে যাত্রাতে যখন কেউ অভিনয় করে, কাউকে হয়তো ডাকাতের অভিনয় করতে হয়, কাউকে হয়তো আবার পুলিশে আসতে হয়। মূলত এটা কিন্তু সেই ঘটনার জন্যই তারা সেই রূপে ধারণ করে, সেই ছদ্মবেশ ধারণ করে বা সেই রূপটা নিয়ে তারা সেই রোলটা প্লে করে। আদতে কি মানুষগুলো ব্যক্তিগত জীবনে সেরকম কি তারা নয়? আছে নাকি? না। তা আমাদেরকে ঠিক এই জায়গাটা রাখতে হবে যে কোশ্চেনটাকে বুঝতে হবে, বুঝে নিয়ে তারপর কিন্তু আমাদেরকে করতে হবে। বুঝতে পারলে তো? আচ্ছা।
আচ্ছা, এবার আমরা আরেকটা প্রশ্নে চলে যাব। আচ্ছা, লেখা হচ্ছে বার্সেলোনা, এটা বিখ্যাত ফুটবল টিম, তোমরা সকলেই জানো। বার্সেলোনা ডিফিটেড রিয়াল মাদ্রিদ in the final match. বার্সেলোনা ডিফিটেড রিয়াল মাদ্রিদ ইন দ্য ফাইনাল ম্যাচ। বলছে বার্সেলোনা বলে যে দলটা রয়েছে সে রিয়াল মাদ্রিদকে ফাইনাল ম্যাচে হারিয়ে দিয়েছে, পরাজিত করেছিল। আচ্ছা, তোমরা বলো তো এটা কোন টেন্স রয়েছে? কে বলতে পারছো? পাস্ট ইনডেফিনিট। খুব সুন্দর। লজিকটা কি? সাবজেক্ট কে প্রথমে? বার্সেলোনা, তারপর ভার্ব কি রয়েছে? ডিফিটেড, ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে ডিফিটেড। তো এখানে কোনো মোডাল অক্সিলারি বা কোনো হেল্পিং ভার্ব আছে কি? একদম চোখ বন্ধ করে এটাই শিক্ষা, এটাই শিখে নিবো, বাস হয়ে গেল। এইভাবে যদি এখানে রাম শ্যাম যদু মধু যেই থাকুক না কেন, এটা কোন টেন্স? প্রেজেন্ট নয়, ফার্স্ট ইনডেফিনিট। ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে কি হতো? প্রেজেন্ট ইনডেফিনিট, তখন এস বাই এস আসতো, কারণ বার্সেলোনা একটাই দল। এটা কিসে আছে? ফার্স্ট ইনডেফিনিট রয়েছে। তা যাই হোক, বার্সেলোনা ডিফিটেড রিয়াল মাদ্রিদ ইন দা ফাইনাল ম্যাচ। তাহলে আগে আমরা বুঝে নিয়েছি কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট। এটা আমাকে কি করতে হবে? নেগেটিভ করতে হবে। কি করতে হবে? নেগেটিভ। তাহলে এখানে কোন শব্দটাকে আমাদের অপোজিট করতে হবে সেটাও মাথায় আনতে হবে। কিভাবে করতে হবে এটাও একটু মনে মনে সাজাতে হবে। বাংলাটা করে নিত। বার্সেলোনা পরাজিত করেছিল রিয়াল মাদ্রিদকে ইন দা ফাইনাল ম্যাচ। তার মানে কি বলতে পারি আমরা? যদি এটাকে ট্রান্সফর্ম করি কি বলতে পারি? যে রিয়াল মাদ্রিদ জয়লাভ করেনি বার্সেলোনার বিরুদ্ধে কি ফাইনাল ম্যাচে, তাই না? তাহলেই তো হয়ে গেল। রিয়াল মাদ্রিদ জয়লাভ করেনি বার্সেলোনার বিরুদ্ধে কোন ম্যাচে? ফাইনাল ম্যাচে। তাহলেই হয়ে গেল। এবার এটা করার জন্য সব থেকে যে গুরুত্বপূর্ণ জিনিসটা, যে জায়গাটা, আমি টেন্সটা জানি কিনা। হ্যাঁ, টেন্স তো আমি ধরে ফেলেছি। কি টেন্স? পাস্ট ইনডেফিনিট। এবার এর নেগেটিভের নিয়মটা আমাকে জানতে হবে, তাই না? কারণ এই বাক্যটাকে তো ঘোরাতে হবে আমাকে। নাবাচকে লিখতে হবে। নাবাচকের নিয়মটা কি? নাবাচকের নিয়মটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে ডিড, তারপরে নট, প্লাস ভার্বের বেস ফর্ম, অবজেক্ট, আদার্স। এটা হচ্ছে আমাদের কি নিয়মটা। এই নিয়মে ঢালতে হবে, কিন্তু মনে রাখবো আমাকে ভার্বটা কি লিখতে হবে? অপোজিট লিখতে হবে। কি লিখতে হবে? অপোজিট লিখতে হবে। ওকে, তাহলে আমি পেছন থেকে আনি আগে। আমি যদি লিখি বার্সেলোনা ডিড নট উইন, তাই তো? ডিড নট উইন, তাহলে মানেটা পাল্টে যাবে, তাই তো? মানেটা পাল্টে যাবে। তাহলে কি লিখতে হবে? ডিড নট উইন, বার্সেলোনা ডিড না, তাহলে বার্সেলোনা ডিড নট, তাহলে বার্সেলোনা জিততে পারেনি, হয়ে যাবে। কিন্তু এখানে কি বলেছি? বিজয়ী দল কে? উইনিং টিম কে? বার্সেলোনা। উইন করেছে এটা। তাহলে কারা হেরেছে? রিয়াল মাদ্রিদ। তাহলে বাক্যটা আমাকে কোথা থেকে সাজাতে হবে? পেছন থেকে আনতে হবে। রিয়াল মাদ্রিদটা আগে আনতে হবে। কি লিখবো? রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ পারেনি জিততে। ডিড নট উইন, ডিড নট উইন। তাহলে দেখো, তাহলে আমরা কি করলাম? ডিফিটেড মানে কি? পরাজয়, পরাজিত হওয়া, পরাজিত হওয়া। আর এটার অপোজিট কি? উইন, মানে জয়লাভ করা। সামনে কিন্তু না নট দিয়ে দিয়েছি। ডিড নট উইন, জিততে পারেনি। রিয়াল মাদ্রিদ ডিড নট উইন। এবার কি কার বিরুদ্ধে? বার্সেলোনার বিরুদ্ধে। বিরুদ্ধে ইংরেজিটা কি এবার হবে বলো? এগেইনস্ট। গুড, এগেইনস্ট। এগেইনস্ট কার বিরুদ্ধে জিততে পারেনি? কার বিরুদ্ধে? বার্সেলোনার বিরুদ্ধে। রিয়াল মাদ্রিদ ডিড নট উইন এগেইনস্ট বার্সেলোনা। বার্সিএলওএনএ, বার্সেলোনা। কোন ম্যাচে? বাকি কি? ইন দা ফাইনাল ম্যাচ। ইন দা ফাইনাল ম্যাচ।
Real Madrid did not win against Barcelona in the final match. সেম কোশ্চেন একটা দেব, একটু ঘুরিয়ে দেব, যেটা দেখবো যে ছাত্ররা তোমরা বুঝতে পেরেছো কিনা, ছাত্রছাত্রী যারা আছো বুঝতে পারছো কিনা দেব। মুছে দিলাম কোশ্চেনটা তোমরা লিখে নাও। দ্য কিং, রাজা, অবশ্যই বলে দেব বাংলাটা, রাজা পানিশ, শাস্তি দিয়েছিলেন দ্য গিল্টি, সেই অপরাধীকে, দ্য কিং পানিশড দ্য গিল্টি, কিং কি করেছে? পানিশ করেছে কাকে? গিল্টিকে। করো দেখি। একটু চেষ্টা করো করে নেওয়ার। আচ্ছা, আচ্ছা, এবার যে জায়গাটা আমি দেখতে পেলাম যে কয়েকজন স্টুডেন্ট চেষ্টা করেছে, খুব ভালো চেষ্টা করেছে, তারা জিনিসটাকে ফিগার আউট করার চেষ্টা করেছে। আচ্ছা, কি করার চেষ্টা করেছে, তারা উত্তরটা করার চেষ্টা করেছে, ভালো করেছে যেটুকুনি চেষ্টা করেছে। আমরা বাক্যটাকে বুঝি। দ্য কিং পানিশড দ্য গিল্টি, দ্য কিং পানিশড দ্য গিল্টি, অর্থাৎ কিং যিনি রয়েছেন তিনি কি করছেন? তিনি শাস্তি দিলেন কাকে? যে অপরাধী, যার মধ্যে গিল্টিটা রয়েছিল তাকে। কোন টেন্স বলো তো চট করে? পাস্ট ইনডেফিনিট টেন্স, ভেরি গুড। তাহলে আমাকে কি করতে হবে? এটাকে নাবাচক করতে হবে, অর্থ পাল্টালে চলবে না। তো এবার কোন শব্দটাকে আমরা রাখবো, যে শব্দটাকে আমরা অপোজিট ইউজ করব? আমরা জানি যে ভার্বটারই অপোজিট করতে হবে। তাহলে পানিশ মানে শাস্তি দেওয়া, আর শাস্তি না দেওয়া, ছেড়ে দেওয়া, সেই ইংরেজি কি? স্পেয়ার্ড। কি? স্পেয়ার্ড। ঠিক আছে, বলে না আই ডু নট স্পেয়ার ইউ, আমি তোকে ছাড়বো না। হ্যাঁ, তুই যে ক্ষতি করেছিস আমি তোর সেই ক্ষতির বদলা নেব, ঠিক আছে, আমি তোকে একদম ছেড়ে দেবো না। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। তাহলে শব্দটা কি আনতে হবে আমাকে? স্পেয়ার কথাটা আনতে, কিন্তু এটা কিন্তু অবশ্যই এটার অপোজিট। কি এটা? অপোজিট। তাহলে আমাকে এবার কি আবার সেই পাস্ট ইনডিফিনিটের নেগেটিভের নিয়মে আসবো। কি লিখবো? দ্য কিং ডিড নট
স্পেয়ার দ্য গিল্টি। বাস শেষ, ভেরি ইজি। দ্য কিং ডিড নট স্পেয়ার দ্য গিল্টি মানে কি, রাজা অপরাধীকে ছেড়ে দেয়নি, তার মানে কি করেছে, শাস্তি দিয়েছে, শাস্তি দিয়েছে। আচ্ছা, তারপরে লেখা রয়েছে she told us a nice tale, tale মানে গল্প, কিন্তু হ্যাঁ ল্যাজ না কিন্তু আবার, she told us a nice tale, তিনি বলেছিলেন আমাদের একটি সুন্দর অপূর্ব গল্প। আবার দেখিনি, আমরা জানি টেলের সেকেন্ড ফর্ম কি, টোল্ড, ভার্বের সেকেন্ড ফর্ম কোন টেন্স, ফার্স্ট। কিন্তু এইবার আমাদেরকে এখানে বিপরীতটা যে তৈরি করতে হবে, সেই বিপরীতের জায়গাটা কিন্তু ভার্বটা না, কারণ এখানে একটা অ্যাডজেক্টিভও আছে, কি বলতো অ্যাডজেক্টিভটা, নাইস, তাই তো। তাহলে এবার আমাকে নাইসটার কিন্তু একটা বিপরীত করে কিন্তু একটু চিন্তা ভাবনা করতে হবে, কারণ আমি কি এটাকে এইভাবে লিখতে পারবো যে আমাকে সুন্দর গল্প বলেনি, বা না বলে থাকা, মিউট হয়েছিল, এরকম বলা যাবে না। তাহলে আমাকে এবার বুদ্ধিটা দিতে হবে যে আমি যে দুগুলো করে আসলাম সেগুলো ধাঁচে কিন্তু এবার এটা হতে হবে, টেন্সটা ঠিকই থাকছে, কোন টেন্স হচ্ছে, ডিড নট দিয়ে হচ্ছে কিন্তু, কিন্তু এখানে আমাকে ওই শি ডিড নট টেল আস এ, নাইসের অপোজিটটা ইউজ করতে হবে, তাই তো, তাহলে বাক্যটা নাবাচক হবে অবশ্যই, সেটা কিন্তু আগের অর্থটার সাথে এক লাগে। তার মানে কি, সে আমাদেরকে সুন্দর গল্প বলেছে, তাহলে কি, সে আমাদের বিশ্রী গল্প বলেনি, তার মানে কি সুন্দর গল্প। এবার নাইসের অপোজিট কি হবে, এটা একটু তোমরা ভাবো এবং খাতায় করো। আচ্ছা দেখো, এবার সবাই কি জানে, নাইস মানে সুন্দর, অসাধারণ, চমৎকার। এবার কেউ লিখে দিল আগলি, কুৎসিত, না এখানে কিন্তু তা হবে না, ঠিক আছে, এখানে কিন্তু হবে না। এখানে গল্পটা, গল্প একজন শ্রোতার কাছে কিসের জন্য ভালো লাগে বলো তো, কি করলে পরে গল্পটা ভালো হয়ে ওঠে, গল্পটা শুনে দেখলে পরে তখন গল্পটা ভালো ওঠে। একটা গল্প ভালো বা কি মন্দ, কে যখন তোমাকে বলে শোনাবে, তুমি যদি শুনতেই না পারো, কান দুটো যদি তোমার বন্ধ করে রাখা হয় এমন করে, তাহলে সে কি বললো গল্পটা তোমার ভালো লাগবে কি না। গল্পের পপুলারিটি তখনই যদি গল্পটা শুনতে ভালো হয়। এবার শোনা ইংরেজি কি, শুনতে মধুর কি বলা হয়, অডিয়েবল, অডিয়েবল মানে কি, শুনতে মধুর। তা আমি যদি এইভাবে লিখি, গল্পটা শুনতে অমধুর ছিল না, তার মানে কি, গল্পটা শুনতে কি মধুর ছিল, তোমার নাইস আছে, মিলে যাচ্ছে। এবার অডিয়েবল মানে হচ্ছে মধুর, এখানে কি করতে হবে, এখানে আনঅডিয়েবল, কি করতে হবে, আনঅডিয়েবল, আন কথাটা বসলেই তাহলে নাইসের বিপরীত শব্দ তৈরি হয়। সব সময় যে আমরা নাইসের বিপরীত আগলি দেব তা কিন্তু না, সেটা কোনো ব্যক্তিবাচক কিছু থাকতো বা একটা ফুল থাকতো তখন বলতে বলো, যেমন লিখতো she told us about a nice face, she did not told us about her ugly face দিতে পারতাম, কিন্তু তা তো নেই, এখানে গল্প করতো, গল্প তো কিসে ভালো মন্দ হয়, শোনার উপরে ভালো মন্দ হয়, শুনতে কতটা গল্পটা ভালো লাগলো। এবার শোনা কথাটার বিপরীত কি, না শোনা, না শোনা তো না হবে না, এখানে অর্থটা একটু বুঝে নিতে হবে। তাহলে যেটা শুনতে মধুর তাকে বলে অডিয়েবল। একজন কেউ গান করছে স্টেজে দাঁড়িয়ে, তুমি দর্শকের আসন থেকে বলে, উফ গানের গলাটা কি মিষ্টি, এত সুন্দর গান করে, গানটা শুনতে বড় ভালো লাগছে, এই যে বড় ভালো লাগছে এটার ইংরেজি হচ্ছে অডিয়েবল, বুঝতে পারলো তো। এই করো, এটা বিপরীত করে নিয়েছি আমরা, কারণ আমাকে নাবাচক করতে হবে, করো। প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিটের নিয়মটা আমি এক্ষুনি তোমাদের দেখালাম, এক্ষুনি করো, চট করে করে ফেলো।
আচ্ছা, হয়ে গেল তাহলে, পারলে তাহলে, বাহ, গুড গুড। উত্তরটা লিখে দিই কি হবে, দেখো মিলিয়ে নাও সবাই। শি ডিড নট টেল আস অ্যান আন unaudible কি tale. She did not tell us an unaudible tale. এখানে কেন অ্যান দিলাম, যেহেতু ভাওয়েল রয়েছে। গুড গুড গুড, ভেরি গুড। আচ্ছা, তারপরে খুব সুন্দর একটা কোয়েশ্চেন করে নেব। লেখা রয়েছে এভরিবডি লাভস অ্যাট হার, খুব সুন্দর প্রশ্ন। সকলেই তার ওপরে হাসে, সকলেই তার উপরে হাসে। মনে লাগবে লাভ, কাউকে দেখে হাসা, তারপরে প্রেপোজিশন কি হয়, অ্যাট, কারোর দিকে লক্ষ্য করে হাসা। আমি তোমাকে দেখে হাসলাম, একটা মুচকি হাসি দিলাম মনে করো, ঠিক আছে, গ্রিন, একটা মুচকি হাসি দিলাম মনে করো, ওই অ্যাট। মুচকি হাসিটা কিন্তু বেশ পপুলার একটা হাসি, এটা দিয়ে কিন্তু অনেক মানে কিছু বোঝা যায়। হ্যাঁ, একটা বিখ্যাত সিনেমায় একটা ডায়লগ রয়েছে যে হাসি তো ফাঁসি। হ্যাঁ, তো এইরকম একটা ব্যাপার। তো এইখানে কিন্তু আমাদের সেই হাসির কথাই বলা হয়েছে, এভরিবডি লাভস অ্যাট হার, অর্থাৎ প্রত্যেকে তার উপরে হাসে। তাহলে আমাকে কি করতে হবে, নাবাচক করতে হবে। আমি আগে টেন্স ধরে নিই, কিন্তু আবার কোন টেন্স আছে, ভার্বের শেষে ফার্স্ট ফর্মের সাথে এস বা ইএস, কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি আছে, সকলেই তার উপরে হাসে, তাহলে কি তার উপর হাসে না এমন কেউই নেই, তাই লিখলে না হয়ে গেল, তার উপর হাসে না এমন কেউ নেই, তাহলে না হয়ে গেল। কিভাবে লিখবো এটা, এবার ফর্মুলাটা শোনো, ফর্মুলাটা বলে দিচ্ছি। যখনই এভরিবডি দিয়ে কোনো কোশ্চেন থাকবে, তখন এর নাবাচক করবে, তখন শুরুতে তুমি লিখবে দেয়ার ইজ, কি লিখবে, দেয়ার ইজ, তারপরে লিখবে নো, দেয়ার ইজ নো। হলো, ফর্মুলাটা দেখে নাও, দেয়ার ইজ নো প্লাস, বুঝে বুঝে কিন্তু, এভরি এর পরের শব্দটি, এভরির পরের শব্দটা কি আছে, কি আছে, বডি। এভরির পরের শব্দটা কি আছে, বডি। একদম নিয়ম ধরে শিখিয়ে দিচ্ছি কিন্তু। এভরি দেখলেই যখনই তোমাকে নাবাচক করতে বলবে, দেন ইউ স্টার্ট ইউর আনসার উইথ দেয়ার ইজ নো, দিয়ে শুরু করতে হবে, দেয়ার ইজ নো, বুঝে করো কিন্তু। এই কোশ্চেনটা কিন্তু অনেক পরীক্ষায়, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কনস্টেবল বা ফায়ার ব্রিগেডের অনেক পরীক্ষায় কিন্তু কোশ্চেনটা আসে, কিন্তু এই ধরনের কোশ্চেন এভরি দিয়ে আসে। এভরিবডি নোজ, এভরিবডি নোজ, এভরিবডি লাভস, এভরিবডি হেটস, এভাবে কোশ্চেন আছে। কি লিখবো, এভরির জায়গায় কি লিখবো, দেয়ার ইজ নো, নট নয় কিন্তু, দেয়ার ইজ নো। আচ্ছা, এভরি দিয়ে কোনো বস্তু না, কোনো ব্যক্তিকেই বোঝায়, ওই জন্য নো লিখবো, নট নয় কিন্তু, দেয়ার ইজ নো। তারপরে এভরির পরের শব্দটা লিখলাম, মানে এখানে প্রতিবার যে এভরির পরে বডি থাকবে তার তো কোনো মানে, এভরি স্টুডেন্ট থাকতে পারে, এভরি এভরি ম্যান থাকতে পারে, এভরি উমেন থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। করার পর তারপর লিখবো বার্ড, তারপরে কি বসবে, বার্ড। হলো, প্লাস আদার্স, যা আছে তেমন। অ্যান্সারটা করে দাও। এটা কিন্তু ফর্মুলা, এটা কিন্তু ফর্মুলাটা লিখালাম কিন্তু, এটা যেটা লিখলে তোমরা, এই যে জায়গাটা, এই যে এটা, এটা কিন্তু ফর্মুলা, এভরিকে ক্র্যাক করার ফর্মুলা কিন্তু এটা। এটা এভরিকে ক্র্যাক করার ফর্মুলা, না ফর্মুলাটা অ্যাপ্লাই করো।
আচ্ছা, পারলে তো উত্তরটা। চলো এই উত্তরটা আমি দেখাই এবার, আনসারটা কি হচ্ছে। তাহলে কি হবে, এভরি পরিবর্তে কি লিখবো আমরা নিয়ম থেকে? দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, তারপরে কি এভরির পরের শব্দ কি আছে এখানে? বাডি, এভরিবডি, দেয়ার ইজ নো বাডি, এমন কেউই নেই, এমন কেউই নেই। তারপরে কি আনতে হবে? বাট, কি আনতে হবে? বাট। তারপরে কি আছে বাক্যের বাক্য অংশে কি আছে? লাভস অ্যাট হার। দেয়ার ইজ নো বাডি বাট লাভস অ্যাট হার, এমন কেউই নেই যে তার উপর হাসে না। তার মানে কি সকলেই তার উপরে হাসে। শিখা থাকলো তো তাহলে একদম। এভরি দিয়ে যখনই কোনো কোয়েশ্চেন আসছে তাকে নাবাচক করতে বলা হচ্ছে, ফার্স্টে কি লিখবো? দেয়ার ইজ নো, তারপরে এভরির পরের শব্দটা, তারপরে বাইরে থেকে আসবে বাট, তারপর বাকি যা আছে কিন্তু 30টা লাইন থেকে 30টা লাইন সেম হবে। বোঝা গেল? পারা যাবে তো? হ্যাঁ, নাকি পারা যাবে না? তাহলে এটা করতে দিই। সকলেই ভালোবাসে মাতৃভূমিকে, সকলেই ভালোবাসে মাতৃভূমিকে। ঠিক আছে অ্যান্সার। গুড। তাহলে আমরা আবারও কিন্তু শুরুতে কি পেয়েছি? এভরি, এভরি জায়গায় আমরা কি লিখবো? দেয়ার ইজ নো, তারপরে এভরি পরের শব্দ কি আছে? ওয়াই। গুড। তারপরে আনবো বাইরে থেকে আগে বাট, তারপরে গুড, গুড, এই তো পেরে গেছে। হ্যালো, দেয়ার ইজ নো ওয়ান বাট লাভস মাদারল্যান্ড, এমন কেউই নেই যে মাতৃভূমিকে ভালোবাসে না, তারপর সকলেই মাতৃভূমিকে ভালোবাসে। এখানে কিন্তু একদম সোজা করে দিয়েছি কিন্তু ব্যাপারটা একদম সোজা। বাকিগুলোতে যেমন ক্যালকুলেশন করতে হচ্ছে, কিন্তু নিয়মটা লিখেই দিলাম যে এইভাবেই করতে হবে, একদম ইজি কিন্তু। আচ্ছা, খুব সুন্দর একটা কোশ্চেন পেয়েছি আবার। তারা, এটা তো আমাদের ক্লাসরুম গুলো রং হয়েছে তাই জন্য প্রশ্নটা মাথায় এলো, এখানেও রয়েছে। দে পেইন্টেড দ্য হাউস, দ্য হাউস নয়, দে ক্লাসরুম দি, দে পেইন্টেড দ্য ক্লাসরুম হোয়াইট, দে পেইন্টেড দ্য ক্লাসরুম হোয়াইট, তারা রং করেছিল শ্রেণীকক্ষের কি? সাদা।
এবার সাদা কালো সাদা কালো, সাদার পরিবর্তে কালো দিলে কিন্তু উত্তরটা হবে না, ঠিক আছে? এটা কিন্তু এবার কিন্তু অন্য এটা বুদ্ধি লাগাতে হবে একটু, ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদের একেবারে ওই ফিলোসফির লজিকের মতন কিন্তু ব্যাপারটা, একদম লজিক আছে এখানে। বলছে দ্য পেইন্টেড দ্য ক্লাসরুম হোয়াইট, কেউ তোমাকে বললো যে একটা ঘর সেটাকে সাদা রং করা হয়েছে, এটাকে নাবাচক দিয়ে বলো, বলো দেখি। আচ্ছা আগে বলে দাও তো কোন টেন্স? Past indefinite, because here the used verb is second form past ed রয়েছে, তাই তো? আচ্ছা past indefinite, past indefinite নেগেটিভ ফর্ম তোমরা জানো নিশ্চয়ই, নেগেটিভ ফর্ম দিয়ে করলে করো, এটা একটু বুদ্ধি করে করো দেখি, তাহলে আমি তো দেখিয়ে দেবই, অবশ্যই দেবো। এবং তার পরবর্তী সময় আর কোনোদিন ওই রং সংক্রান্ত আর ভুল কোনো তোমাদের হবে না। হ্যাঁ অবশ্যই ট্রাই করো। দে ডু নট পেইন্ট হবে, পেইন্টেড হয় না, ডু নট না ডিড নট লিখতে হবে, পাস্ট টেন্সে রয়েছে তো। দে ডিড নট পেইন্ট দ্য রুম ইন আদার কালার্স, তাই তো, অন্য কোনো রঙে করে নাই। আচ্ছা ঠিক আছে, মানে ভুল হয়েছে যে সেন্টেন্সটা কনস্ট্রাকশনটা সুন্দর হয়েছে, অন্য রঙে ক্লাসটাকে পেইন্ট করেনি, সেখানে হোয়াইটটা কিন্তু মেনশন নেই, আছে কি না? তাই কিন্তু আমাদের তো রাখতে হবে বিষয়টাকে, আমরা কোনো কিছু বাদ দিতে পারবো না। এতক্ষণ আমরা যা করেছি অপোজিট ইউজ করেছি বা সামনে কিছু একটা বসিয়ে নিয়েছি কিন্তু রেখেছি, কিন্তু বাক্যটা মিলছে না। আদার কালার্স মানে যে হোয়াইটই কালার, সেটা অন্য কালার না, হোয়াইটই যে কালার সেটা আমরা কি করে বুঝবো, তাই না? লজিক্যালি চিন্তা করো যে ঘটের কালারটা সাদা, ঘরের কালারটা অন্য কোনো রঙে পেইন্ট করা হয়নি, তার মানে যে সাদাতেই করা হয়েছে এমন কোনো মানে আছে? কারণ হাজারো ধরনের রং আছে। হ্যাঁ যদি ওভাবে লিখতে পারো লেখো, ট্রাই করো, খুব সুন্দর ধরেছো, সাদা বাদে অন্য কোনো রং দিয়ে ঘরটি পেইন্ট করা হয়নি, ভেরি ভেরি গুড, করো। কোশ্চেনটা দু তিন ভাবে করা যাবে আনসারটা। তুমি যেটা বললে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার, অ্যাবসলিউটলি, কিন্তু তোমাকে ইংরেজিতে সাজাতে হবে নাকি, যে তারা ঘরটিকে সাদা ছাড়া অন্য কোনো রঙে রং করেনি, তারা একদম পারফেক্ট উত্তর করে ফেলো, এইভাবে তো বুদ্ধি খুলবে, হোক না ভুল, কি হয়েছে, করো, লেখো। গুড গুড, ভেরি গুড ভেরি গুড, একজন করে ফেলেছে অলরেডি, বাহ, খুব ভালো লাগছে দেখে, এই তো ইমপ্রুভমেন্ট হচ্ছে তো আস্তে আস্তে। আচ্ছা একজন লিখেছে, তোমাদেরও বলছি যারা ভিডিওটা দেখছো, আমার এক স্টুডেন্ট, ওর নাম দেবাঞ্জন, ও লিখেছে উত্তরটা যে দে ডিড নট পেইন্ট দ্য classroom without white, they did not paint the classroom without white, তাই তো লিখেছো তো, ঠিক আছে? আচ্ছা হোয়াইট এর পরে কালার দিয়েছে, ওকে ওকে ওকে, উইদাউট হোয়াইট, they did not paint the classroom without white, হোয়াইট ছাড়া অন্য কোনো ভাবে শ্রেণীকক্ষটিকে রং করা হয়নি, একদম ঠিক, ঠিকই তো আছে, তার মানে কি হোয়াইট দিয়ে করা হয়েছে, ঠিক আছে তো? আচ্ছা তাহলে এইভাবে করা যেতে পারে, আবার কি করা যেতে পারে, এইভাবে করা যেতে পারে যে দে ডিড নট ইউজ other color to paint the classroom except white, এভাবে হতে পারে, they did not use other color to paint the classroom except white, তারা
শ্রেণীকক্ষটিকে অন্য কোনো রঙে রং করেনি সাদা রং ব্যতীত। সাদা রং ব্যতীত, অর্থাৎ সাদা রং ছাড়া অন্য কোনো কালারের রং, এইভাবে করা যেতে পারে। ঠিক আছে, ভালো হয়েছে, পেরেছো তোমরা, ভেরি গুড। আচ্ছা, আচ্ছা, দ্য লাস্ট কোয়েশ্চেন লেখা আছে, অনিতা সেন্ট মি sent me a letter. অনিতা সেন্ট মি আ লেটার। অনিতা আমাকে একটি চিঠি পাঠিয়েছিল। অনিতা আমাকে একটি চিঠি পাঠিয়েছিল। অনিতা সেন্ট মি আ লেটার। অনিতা আমাকে একটা চিঠি পাঠিয়েছিল। কি করা যেতে পারে? চিঠি ছাড়া অন্য কিছু পাঠায়নি। অনিতা আমাকে চিঠি ছাড়া অন্য কিছু পাঠায়নি। এই চিঠির পরিবর্তে তো আমরা প্যারাগ্রাফ লিখতে পারবো না যে প্রবন্ধ পাঠায়নি। ঠিক আছে তো, অনিতা আমাকে পাঠিয়েছিল কি চিঠি, তা অনিতা আমাকে চিঠি ছাড়া অন্য কিছু পাঠায়নি। কি লিখতে পারি তাহলে? দেখো, তাহলে এখানে একটা কথা কিন্তু আছে, অদৃশ্য অবস্থায় আছে কি? অদৃশ্য আছে কিন্তু। অনিতা সেন্ড মি অনলি আ লেটার। অনিতা কি আছে, আমাকে পাঠিয়েছে শুধুমাত্র একটি চিঠি। শুধুমাত্র কথাটা কিন্তু দেয়নি, ইচ্ছা করে কি করেছে টিচার, এটাকে লুকিয়ে রেখে কি একটি চিঠি পাঠিয়েছিল। ঠিক আছে তো, চিঠি তো পাঠিয়েছিল, চিঠি ছাড়া অন্য কিছু পাঠিয়েছিল কি? না। তুমি দুটি চিঠি, সঙ্গীতা আমাকে দুটো চিঠি পাঠায়নি, তা তো বলা যাবে না। So, Anita did not send me two letters, তা তো বলা যাবে না। কি শুধুমাত্র আমাকে চিঠি পাঠিয়েছিল, কি লিখবো? অনিতা sent me nothing but a letter. না বাচ্চা হয়ে গেল। অনিতা সেন্ড মি নাথিং বাট আ লেটার, বলছে অনিতা পাঠিয়েছিল আমাকে অন্য কিছুই না, একটি চিঠি মাত্র। ঠিক আছে তো, যখনই তোমাদেরকে এরকম একটা জিনিস পাঠালো, একটা জিনিস দিল, তখন তোমরা সেগুলোকে কি দিয়ে করবে? নাথিং বাট দিয়ে করবে। কি দিয়ে করবে? নাথিং বাট, হয়ে গেল। ঠিক আছে, মানে এই যে এরকম, আই এট অনলি কফি, কি হবে করে ফেলো চট করে। আই এট অনলি কফি, আমি শুধুমাত্র কফি খেয়েছিলাম। হুম,
Anita send me a nothing but a letter করলাম, তাহলে I ate, আমি খেয়েছিলাম শুধুমাত্র কি, কফি। বা এখানে এটার জায়গায় তুমি হিসাবে লিখতে পারো, শব্দটা একটু কেমন আছে, I took only কফি, আমি নিয়েছিলাম। কি করব, I took nothing but coffee। I took nothing but coffee, মানে কফি ছাড়া আমি অন্য কিছু নেই। সো এটাই ছিল আজকে আমাদের ক্লাস। কেমন লাগলো বলো, জানাবে। কারণ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে যেটুকুনি জায়গা, আজকে বেসিক জায়গাগুলো তোমাদের দেখালাম, করতে শেখালাম, এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে বাড়িতে, ভালো করে প্র্যাকটিস করে করে শিখতে হবে, ধরে ধরে। এইটা কিন্তু অনেক বড় একটা প্র্যাকটিস জোন, এটা কিন্তু 2-4টে করলে পরে কিন্তু হবে না, ঠিক আছে? খুব নিরলস পরিশ্রম দিয়ে কিন্তু করতে হবে, আর প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের অপেক্ষায় থাকবো, প্রত্যাশা থাকবো যে কেমন লাগলো সেটা জানাবে। আর এর পরবর্তী সময় তোমাদের, যেহেতু আমি পাঠ্য বইয়ের প্রায় র্যাপিড রিডার এবং পাঠ্য বইয়ের প্রায় সবগুলোই শেষ করে ফেলেছি, দুটো আর খালি বাকি আছে। এরপরে কিন্তু আমাদের রাইটিং এবং কোশ্চেন আনসার প্র্যাকটিস এবং তোমার হচ্ছে গ্রামার প্র্যাকটিস, এগুলো চলে আসছে, আগামী দিনে এই ভিডিওগুলো আসছে। তাই আমাদের সঙ্গে থাকো, সাথে থেকো, ডিজিটাল এডুকেয়ারকে এইভাবেই ভালোবেসে দিও। হ্যাভ আ গুড ডে।